আপনারা কষ্ট করে এই রমজানের আজকে রোজার দিনে আপনারা আসছেন, এটার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং আমি আজকের যে প্রেস কনফারেন্সের যে বিষয়টা, সেটার মেইন বিষয়টাই হচ্ছে যে সাইবার বুলিং এবং সাইবার বুলিং প্রতিরোধ নিয়ে। তো আপনারা অনুমতি দিলে আমি শুরু করতে পারি। আচ্ছা, আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি 2026, স্থানটা তো পুলিশ প্লাজা, ঢাকা, বাংলাদেশ। এই চিঠিটা হচ্ছে আমরা প্রধানমন্ত্রী বরাবর পেশ করছি। তো বরাবর মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বিষয়: সাইবার সহিংসতা প্রতিরোধ, নারীর সাংবিধানিক অধিকার রক্ষা এবং সাংবিধানিক দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার আরপিও 1972 বা গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 পরিপন্থী রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে। জনাব, আমরা বাংলাদেশের সচেতন নাগরিক ও আইনজীবী সমাজের পক্ষ থেকে দেশের আইনের শাসন ও মানব মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে আপনার সদয় অবগতির জন্য এই চূড়ান্ত আবেদনপত্র পেশ করছি। আমাদের দাবিগুলো নিম্নরূপ: 1. সাংবিধানিক অধিকার লঙ্ঘন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 27 অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, মানে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। অনুচ্ছেদ 28(1) ও 28(2) স্পষ্টভাবে ঘোষণা করে যে রাষ্ট্র কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে কোনো বৈষম্য করবে না এবং রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার থাকবে। ডিজিটাল মাধ্যমে নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য বা নারী নেতৃত্বকে অস্বীকার করা এই সাংবিধানিক অধিকারের সরাসরি পরিপন্থী। 2. প্রচলিত আইনের প্রয়োগ। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধি 1860 ধারা 499, 500 ও 509 অনুযায়ী মানহানি এবং নারীর প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার শাস্তিযোগ্য। 3. রাজনৈতিক দলের নিবন্ধন ও আরপিও লঙ্ঘন। বাংলাদেশের রাজনৈতিক দল নিবন্ধনের প্রধান শর্ত হল দলের গঠনতন্ত্র ও আদর্শ সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার আরপিও 1972 এর বিধান অনুযায়ী বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময়, যেমন আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকার ও দলীয় দলিলে উল্লেখ করেছেন যে কোনো নারী রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবে না। এছাড়া জামায়াতে ইসলামীর বাংলাদেশের এটা ঘোষিত নীতিও। এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ 27 ও 28-এর সরাসরি লঙ্ঘন। আরপিও অনুযায়ী কোনো দল যদি সংবিধানের মৌলিক কাঠামোর লিঙ্গ সমতা বিরুদ্ধে অবস্থান নেয়, তবে সে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য। রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। 4. সুনির্দিষ্ট অভিযোগ: সম্প্রতি ডক্টর শফিকুর রহমান কর্তৃক নারীদের উদ্দেশ্যে প্রস্টিটিউট বা পতিতা শব্দ ব্যবহার এবং নারী নেতৃত্ব নিয়ে তাদের দলগত বিদ্বেষমূলক অবস্থান কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি বাংলাদেশের সমগ্র নারী সমাজের সাংবিধানিক অধিকার ও সম্ভ্রমের উপর সুপরিকল্পিত আঘাত। 5. আমাদের আইনি দাবি ও প্রত্যাশা: নারী সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। এমত অবস্থায় আমরা নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করছি: নিবন্ধন বাতিল ও পর্যালোচনা। সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। আইনগত ব্যবস্থা: ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা। প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা: নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃস্বার্থ ক্ষমা চাইতে বাধ্য করা। জিরো টলারেন্স নীতি: নারী বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান
গ্রহণ করতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আইনের শাসন সবার জন্য সমানভাবে বলবৎ থাকতে হবে। আমরা আপনার নেতৃত্বে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, সদয় বিবেচনার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশায়। বিনীত নিবেদক নীলা ইসরাফিল, আহ্বায়ক সচেতন নাগরিক সমাজ, এবং আমি সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সদস্য সচিব রুবায়েত ফাতেমা তনি। এবং অনুলিপিটা পৌঁছে যাবে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, মাননীয় মন্ত্রী আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আচ্ছা, আমাদের আহ্বায়ক একটু শারীরিকভাবে অসুস্থ থাকায় উনি আসতে পারে নাই, এই জন্য আমি সবার হয়ে আমি এটা পড়ে শোনালাম। দীর্ঘদিন পরে কেন এটা, যেমন আমি তো প্রায় আজকে থেকে প্রায় 20 দিন আগে ঘটনা বলেছি, এতদিন পরে কেন সংবাদ সম্মেলনটা করলেন? আচ্ছা, একসাথে সম্পূর্ণ করি এর জন্য বলা হয়েছে যে ওনার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং এটা নিয়ে কয়েকজনকে গ্রেফতার দেখানো হয়েছে, সবকিছু আসলে একটা বিধ্বংসী পর্যায়ে এই সময় এসে কেন সংবাদ সম্মেলনটা ডাকে? আচ্ছা, আরো যে সংযুক্ত বিষয় সেটা হচ্ছে যে জামায়াত নাবিলের এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় রাষ্ট্রপতি দপ্তরের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এটি মীমাংসিত প্রমাণিত। সেখানে আপনি নির্বাচনের আগে চাইলে এটা করতে পারতেন বা তাৎক্ষণিক এটা করতে পারতেন যখন তার টুইটার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। এর পরবর্তীতে যিনি সেক্রেটারি জেনারেল রয়েছে তারও টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এভাবে একটা পোস্ট দেওয়া হয়। আচ্ছা, আমি সব প্রশ্নের যদি একসাথে উত্তর দিতে চাই তাহলে আমার হয়তো গরমিল লেগে যেতে পারে। আমি একটু বলি আপনাদেরকে স্পষ্ট করে। দেখেন, ইলেকশনের আগে চাইলে আমরা প্রেস কনফারেন্স করতে পারতাম, বাট আমার মনে হয় যে শুধু আমরা না, পুরো দেশের সবাই চাচ্ছিল যে শান্তিপূর্ণ একটা ইলেকশন হোক। এবং আমরা যে ইলেকশনের আগে আসলে এত বিষয় নিয়ে এত দেশের মধ্যে এত বিশৃঙ্খলা বা সবকিছু মিলা, আমরা চাচ্ছিলাম যে দেশের সরকার গঠনের পরে যে সরকার প্রধান থাকবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তার কাছে আমরা আমাদের এই আবেদনটা জানাবো বা আমাদের এই দাবিটা জানাবো। আসলে এর আগের মুহূর্তে একটা বিদায়ের সরকারের কাছে আপনি যদি একটা দাবি জানান, সে আমাদের দাবিটা কতটুকু পূরণ করতে পারবে তার এই সময়, যে স্বল্প সময়ের মধ্যে। তো এই জন্য আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা আছি, মানে কথাটা যেহেতু বারবার হচ্ছে কর্মজীবী নারীদের নিয়ে হয়েছে, তো আমরা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা মিলে আমরা ঠিক করেছি যে আমাদের যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছিলেন ওই সময়, বা যিনি এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা এই আবেদনটা জানাবো। এবং এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয় নাই সেটা সরকার নতুন করে এটাকে খতিয়ে দেখুক, এটা নিয়ে তদন্ত হোক। এবং আমরা চাই যে কোনো ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল হোক, কেউ যেন নারীদেরকে ছোট না করে, কোনো কর্মজীবী নারীদেরকে যেন ছোট না করে, কোনো নারীকে যেন ছোট না করে। আমাদেরকে আসলে মানুষ হিসেবে দেখা হোক, আমরা সমাজে পুরুষের সাথে মানে নারী পুরুষ আলাদা না করে সবাইকে মানুষ হিসেবে দেখা হোক, সবার আসলে সুযোগ সুবিধা সম্মান সমান হোক। এটা আমি একটু যুক্ত করতে চাই যে আমরা দেখবো অনলাইনে এবং অফলাইনে যেখানেই তাদের বিরোধী মতের নারীরা মানে তাদের বিরুদ্ধে কিছু বলেছে, সেখানেই তাদের লোকজন এসে আমরা দেখি প্রতি মুহূর্তে এসে এমন ধরনের শব্দ ব্যবহার করে, এমন সব কথাবার্তা বলে যে নারীদেরকে, এই ধরনের নারীদের কিংবা যারা নেতৃত্বে আছে কিংবা বিরোধী মতের কিংবা তাদের মতো না, তাদেরকে তারা ব্যবসায়ী মনে করে। এটা হয়তো হ্যাক হইতেও পারে কিংবা নাও হইতে পারে, কিন্তু তাদের কিন্তু আলটিমেট আমাদের প্রতি যে আচরণটা সেটা ব্যবসায়ী হিসাবেই আচরণ। আমরা এটা শত শত হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে, আপনারা নিজেরাও জানেন, আমরাও সেটা ফেস করি না। আরেকটা বিষয় হচ্ছে যে এটা যে শুধুমাত্র এক্স অ্যাকাউন্টের বিষয় তা না, আমরা তাদের জামায়াতে ইসলামের বিভিন্ন উপরের নেতৃবৃন্দ যেটা তারা, এবং বর্তমান সংসদ সদস্য একজন আছে সাতক্ষীরার, যিনি কিনা তার বক্তব্যে খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকে, এটা খুব সম্ভবত বিবিসিকে দেওয়া তার এক বক্তব্যে বলছিল যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না। তো আমরা কি এখনো সেই যুগে আছি যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না, যেখানে নারীরা সব জায়গায় সব সেক্টরে নেতৃত্ব দিতে পারছে? তো না, উনি বলেছিলেন ওনার একটা বক্তব্য এরকম যে নারীরা কাজ করতে পারলেও, যেটা ভিডিও রেকর্ড আছে আপনারা হয়তো দেখেছেন, যে নারীরা কাজ করতে পারলেও সেখানে তার বাবা অথবা তার ভাই অথবা তার সন্তানকে নিয়ে যেতে হবে, মাহারাম ছাড়া বের হইতে পারবে না। আমরা কি এখনো সেই যুগে আছি নাকি? একটা দেশের পুরুষের সাথে নারীরা, আমরা যতটুকু জানি বাংলাদেশে মনে হয় 52% হচ্ছে নারী। তো একটা দেশের পুরুষের সাথে যদি নারীরা সমানভাবে কাজ না করতে পারে তাহলে সেই দেশটা কিভাবে এগিয়ে যাবে? তো আমাদের মেন বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ হিসাবে এই দেশে মাথা উঁচু করে বাঁচতে চাই, এবং আমরা নারীরা
নারীদেরকে আলাদা করে মাথায় করে রাখার কোনো ব্যাপার না। আমরা নারীরা মাথায় উঠে থাকতে চাই না, আমরা নিজের মতো বাঁচতে চাই, স্বাধীনভাবে শান্তিতে নিজেদের কাজ করতে চাই, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আপনি যেটি বলছিলেন যে জামাত ইসলামের যে নেতারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে, সে সাথে আপনি এখানে বলেছেন যে তাদের নিবন্ধন বাতিল চাচ্ছে, কেন চাচ্ছেন? ওনারা তো চেয়েছে নিবন্ধন বাতিল না, তাদের দেখেন, তাদের মানে আমার কাছে মনে হয় এটা আসলে ঠিক মুড সুইং এর মতো। মেয়েদের যেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে। এক এক সময় এক এক কথা বলা হচ্ছে, বাট যদি মাফ চাইতে হয় সেটা অফিসিয়ালি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং ধরেন জামাতে ইসলামের যিনি প্রধান, উনি একবার এক কথা বলছেন, আবার ওনার দলের বিভিন্ন নেতারা, এই যে আমি মেনশন করে দিলাম যে সাতক্ষীরার একজন সংসদ সদস্য, এক এক সময় ওনারা এক একজন এক এক কথা বলছেন। তো নারী বিদ্বেষী বক্তব্য কিন্তু থামছে না। এবং যে সাইবার বুলিং এর যে বিষয়টা, আমরা প্রত্যেকটা নারী কিন্তু বলতে পারবো যে আমরা প্রত্যেকে কিন্তু সাইবার বুলিং এর কি পরিমাণ সাইবার বুলিং এর সম্মুখীন হই। এবং কারোর ধরেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে, তার মানে এই না যে ফেক আইডি দিয়ে তাদের কি পরিমাণ কত লক্ষ ফেক আইডি আছে সেটা সরকারের খতিয়ে দেখা উচিত, যে তারা কি পরিমাণ, যেটার কারণে মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। সো এই যে বট বাহিনী যাদেরকে বলা হয়, কি পরিমাণ ফেক আইডি আছে, ফেসবুকের থেকে যদি সরকার যদি তথ্য নেয় তাহলে কিন্তু এটা সঠিকভাবে এটার হচ্ছে যে যাচাই বাছাই করতে পারবে যে কি পরিমাণ ফেক আইডি। এবং এই ফেক আইডি গুলা শুধুমাত্র যে নারীদেরকে বুলিং করে তা না, এটা সবাইকে বুলিং করে। মানে তাদের মতের বাইরে যারা যায় আপনাকে বুলিং করতে পারে। সো তাদের মতের বাইরে যারা যায় সবাইকে বুলিং করে। তো আমরা চাই একটা মানে আমাদের যে বর্তমান যে সরকার, তারা এটার একটা ওয়ান স্টপ সলিউশন করুক। যে যেমন ধরেন আপনার বর্তমান সময়ে আপনি একটা সাইবার বুলিং এর শিকার হলে, সেটা যেই হোক, একটা পুরুষ হোক একজন মহিলা হোক, আপনি থানায় গেলে থানা কিন্তু এখন মামলা নিচ্ছে না। থানা বলবে আপনাকে কোর্ট দেখাবে, আপনি কোর্টে যাবেন, কোর্টে যায় মামলা করতে। আপনি জানেন যে কোর্টের প্রসেসিং কিরকম, লেন্দি প্রসেসিং। তারপরে সেখান থেকে আবার সেটাকে তদন্ত দিবে, আসামিকে গ্রেফতার করানো কিন্তু এত সহজ বিষয় না। তো আমরা চাই এইটার একটা কঠিন আইন হোক এবং এটা একটা ওয়ান স্টপ সলিউশন আসুক, কারণ এটা বাংলাদেশে একটা বড় একটা ব্যাধি হয়ে গেছে এখন। আপনি বর্তমান সময়ে যেটা দেখলেন যে বিগত পরশুদিন কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের যে কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, সে কিন্তু নিজের একটা তার বড় একটা পরিচয় আছে, সে একজন ব্যারিস্টার। তাকে নিয়ে তার একটা ভিডিও নিয়ে, আমি জানি না ওই ভিডিওটা তারই কিনা বা এআই দিয়ে বানানো হয়েছে কিনা, বা যেটাই হোক, তার ভিডিও হলো এইভাবে বুলিং করার রাইট কারো নাই। এবং যদি এটা এআই দিয়ে বানানো হয়, এটা তো আরো জঘন্যতম অপরাধ। সো এই যে দেখেন, যেখানে প্রধানমন্ত্রীর মেয়ে নিরাপদ না, সেখানে আমরা সাধারণ নারীরা এই দেশে কতটা বুলিং এর শিকার হচ্ছি সেটা কিন্তু বুঝাই যাচ্ছে। এবং প্রত্যেক শ্রেণী পেশার নারীরাই কিন্তু বুলিং এর শিকার হচ্ছে, সাথে পুরুষরাও বুলিং এর শিকার হচ্ছে। তো আমরা চাই এটার একটা ওয়ান স্টপ সলিউশনে, সরকার আমাদেরকে এটার একটা ওয়ান স্টপ সলিউশন দেখেন। আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের এটাই চাও। আমরা বিগত সময়ে যে উপদেষ্টা যারা ছিলেন, যে ফিমেল উপদেষ্টা, আমরা দেখেছি ফিমেল উপদেষ্টাদের কোনো নিউজ যখন আপনার অনলাইন পোর্টালে গেছে, আপনারাও জানেন, আপনারা সাংবাদিক, সেখানে তাদেরকে কিভাবে বুলিং করা হয়েছে। এখন বর্তমানে যারা 7 জন নারী সংসদ সদস্য হয়েছে, তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে, এবং 3 জন মন্ত্রী হয়েছে, তো তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে। তো এই দেশে অ্যাকচুয়ালি সকল নারীদের, মানে কোনো নারী আমরা আসলে নিরাপদ বোধ করছি না। প্রত্যেক শ্রেণীর পেশার, উনি একজন লয়ার, আমি একজন উদ্যোক্তা, পাশে আরেকজন উদ্যোক্তা, এবং আপু নিজেও একজন হচ্ছে যে উদ্যোক্তা, এবং উনি একজন একটি নারী সংগঠন চালায়, এবং আপু হচ্ছে একজন শিক্ষক। সো আমরা সকল আসলে, যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের সকল শ্রেণী পেশার নারীরা, আমরা বিভিন্ন পেশায় আছি, তো আমরা নিরাপদে এই দেশে থাকতে চাই। তো এই বুলিংটা এটা মানে যত দ্রুত সম্ভব, যদি আইনের কঠোর, শুধু আইন করা না, আমরা আইনের প্রয়োগটা চাই, কঠোরভাবে আইনের প্রয়োগটা হোক, এবং আইনের প্রয়োগ হলেই কিন্তু এটা বন্ধ করা সম্ভব। না, অবশ্যই এটা নিয়ে আমরা আইনি লড়াই করব, এটা নিয়ে আমরা হাইকোর্টে রিট করব ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা যে বলছেন যে আইডি, আচ্ছা শুনেন, আপনারা যে বলছেন আইডি হ্যাক হয়েছিল, বাংলাদেশের মানুষ তো এখনো তো বোকা না। একটা আইডি হ্যাক হলেও 2 থেকে 3 দিন লাগে সেটা উদ্ধার করতে। তারা যেখানে একজন নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা নিজেরাই ক্ষমতায় গিয়েছিল,
তারপরে তারা নারী নেতৃত্ব নিয়ে কথা বলে। শুধু এটাই নয়, তারা নারীদের উদ্দেশ্যে তারা বলে যে তাদের যে কর্মঘণ্টা সেটাকে তারা 5 ঘন্টা কমিয়ে নিয়ে আসবে, নারীদেরকে তারা ঘরে বসিয়ে রাখার জন্য। তাদের মতে নারীরা শুধু বাচ্চা জন্ম দিবে আর নারীরা শুধু সংসার করবে, নারীরা নেতৃত্বে আসে কখনোই তারা চায় না। যেখানে বাংলাদেশের 2 ওভারের প্রধানমন্ত্রী ছিল নারী, আর প্রতিনিয়ত মেয়েদেরকে তো সাইবার বুলিং করাই হচ্ছে। আমি একজন নারী আইনজীবী, আমি কারো মামলা মুভ করলে সেখানে আমাকে সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে। নতুন করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেখানে করা হয়েছে, তারপর আমরা নারীরা সবসময় বৈষম্যের শিকার হচ্ছি। বাংলাদেশ সংবিধানের 27 ধারায় কিন্তু 27 অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে যে নারী পুরুষ সবাই আইনের দৃষ্টিতে সমান। আর 28 অনুচ্ছেদ 28-এর 1 এবং 2 উপধারাতে কিন্তু স্পেসিফিকলি বলা আছে যে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী পুরুষ কোনো কিছুর ভিত্তিতে কিন্তু নারীদেরকে বৈষম্য করা যাবে না। কিন্তু আমরা নারীরা প্রতিটা সেক্টরে, কর্মক্ষেত্র থেকে শুরু করে সব সেক্টরে আমরা বৈষম্যের শিকার। আর তাদের যে মুখের ভাষা, তারা যে কোনো সেক্টরে, তারা হয়তো মা বোন বলছে, কিন্তু প্রতিটা সেক্টরে আমরা ফেসবুকে তাদের লক্ষ লক্ষ ফেক আইডি। প্রতিনিয়ত আমি কোনো একটা পোস্ট করলে দেখা যাচ্ছে সেটা আইন নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে পোস্ট করলে তাদের, বিশেষ করে তাদের নারীরাও এত তাদের মুখের ভাষা খারাপ, তারা প্রচুর পরিমাণে বুলিং করছে। আর এই বুলিংটা, সাইবার বুলিং কিন্তু কোনো তুচ্ছ বিষয় নয়, এটি একটি মানসিক নীরব একটি ভয়ঙ্কর রূপ এটি। তো আমরা প্রতিনিয়ত যে সাইবার বুলিং এর শিকার হচ্ছে, এটা নিয়ে তো আমরা আমাদের ফাইট চালিয়ে যাব। আমরা জি 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 না না না, আমরা তো সংবাদ সম্মেলন আজকেই প্রথম করেছি বিষয়টা নিয়ে, এবং এটা নিয়ে আমরা হাইকোর্টে রিটও করবো। আমরা হাইকোর্টে রিট করার আগে আপনাদেরকে, দেশের মানুষকে জানাচ্ছি, দেশের নারী সমাজকে জানাচ্ছি। এবং যেটা বিষয় ছিল, আপু বারবার বলতেছিল যে 5 ঘন্টা কাজের যে বিষয়টা ওনারা বলেছিলেন, দেখেন আপনারাও জানেন যে 5 ঘন্টা কাজের জন্য কোনো প্রাইভেট কোম্পানি নারীদেরকে কাজে নিত না। যদি এটা এরকম যদি হইতো যে ওনারা ক্ষমতায় আসেন আর নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করে দিতেন, কোনো প্রাইভেট কোম্পানি কিন্তু নারীদেরকে কাজে নিত না। কারণ 5 ঘন্টার জন্য কেউ কাজে নিবে না, বাকি 3 ঘন্টা বা 5 ঘন্টার কাজের জন্য কি তারা নতুন করে অন্য কাউকে হায়ার করবে? এটার জন্য কিন্তু কেউ হ্যাসেলের জন্য নারীদেরকে কাজে নিত না। তো সর্বোপরি নারীদেরকে ঘরে বন্দী করে রাখার বা ঘরে আটকে দেওয়ার একটা পায় তারা চলছিল। এবং এখানে কিন্তু তারা আরেকটা বিষয় ক্লিয়ার করা নাই যে এই 5 ঘন্টা কাজ কোন নারীরা করবে। সেটা কি চাকরিজীবী নারীরা? মানে নারী কর্মজীবী নারী মানে কিন্তু শুধু চাকরিজীবী নারী নয়, সেখানে উদ্যোক্তা আছে, সেখানে ডক্টর আছে, সেখানে হচ্ছে যে ইঞ্জিনিয়ার আছে, সকল শ্রেণী, একজন আইনজীবী আছে, সেখানে কর্মজীবী মানে সকল শ্রেণী পেশার নারী। তো আমি কত ঘন্টা কাজ করব সেটা আমার টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আমার ভ্যাটের টাকায় যে সরকার চলে, সেই সরকার কিন্তু ঠিক করে দিতে পারে না যে আমি কত ঘন্টা কাজ করব। আমি একজন ফ্রিল্যান্সার, আমি যদি ধরি আমি একজন ফ্রিল্যান্সার, আমি যত ঘন্টা আমার খুশি আমি কাজ করতে পারি। কারণ আমার পরিবার চালানোর জন্য আমার যে টাকা দরকার সেটা কিন্তু সরকার আমাকে দিয়ে দিবে না। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী যত ঘন্টা খুশি আমি কাজ করতে পারি। তো সেটা কিন্তু যেখানে পুরুষদের জন্য কোনো কর্মঘণ্টা নির্ধারণ করে দেওয়া হয় নাই, সেখানে নারীদের ক্ষেত্রে কর্মঘণ্টা নির্ধারণের কোনো প্রশ্নই আসে না। এবং যেটার প্রমাণ কিন্তু এই ইলেকশনে নারীরা দেখিয়ে দিয়েছে, দেশের নারীরা। সো এখন নারীরা হচ্ছে আমার বিশ্বাস যে সংসদে এটার সঠিক জবাব দিবে, এবং ভবিষ্যতে আমরা সংসদে আরো নারী নেতৃত্ব, এটার পার্সেন্টেজ হয়তো আমরা আরো অনেক বেশি আশা করি। প্রথমে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে আমরা জামায়াত ইসলামের যে ব্যাপারটা সেটা নিয়ে আসলে লিখিতভাবে অভিযোগ দিতাম, সেটা এখন আপনারা জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে তখন অভিযোগটা আসলে ওই একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটা আমি একটু শেষ করি, সেটা হচ্ছে যে আপনাদের একটু সংগঠন সচেতন নাগরিক সমাজ নেতৃত্ব আপনারা দুজনে আমরা এই মনে জানলাম। তো ব্যাপার হচ্ছে যে আপনারা
জি, আপনার প্রশ্নটা বলেন ভাইয়া। জি, আপনার প্রশ্নটা বলেন। জি প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। জি তো আপনারা যদি আসলে এই সংগঠনের নেতৃত্বে বসে আপনাদের কর্মকাণ্ড বিরোধিতা করেন বা আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করেন, সোশ্যাল মিডিয়ায় লাইভে, আপনারা কিভাবে আসলে সাধারণ মানুষের মধ্যে বা নারী সমাজের মধ্যে সচেতনতা তৈরি করবেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিরূপ মন্তব্য বা কাউকে ব্যক্তিগত অ্যাটাক আমরা করি নাই। আপনি যেটা বারবার বলছিলেন যে বট বাহিনী, এখন আপনাকে যদি কেউ খারাপ মন্তব্য বারবার করে আপনি কিছু করে থাকবেন? আপনার তো সেটার প্রতি উত্তর দিতে হবে। এখন প্রতি উত্তর দেওয়াটা যদি অপরাধ হয়ে যায় তাহলে তো মাথা পেতে কেউ আপনার পিটাবে, সেটা আপনার মাথা পেতে আপনাকে মেনে নিতে হবে। প্রতি উত্তর দেওয়া কিন্তু আপনি যেটা আমরা বারবার বলছি যে বট বাহিনী বা যে ধরনের যে সাইবার বুলিংটা করা হয়, সাইবার বুলিং এর তাহলে কি আমরা কোনো উত্তর দিব না? মানে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে? না, প্রতিবাদের আমরা তো আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবো। আমাকে বারবার একজন খারাপ কথা বলবে, আমি কি সেটা মানে মুখ বন্ধ করে মেনে নিব? এক। দ্বিতীয়ত আপনি বলেছেন যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসতো তাহলে আমরা কি করতাম? আমরা অবশ্যই এটার আইনগতভাবে যেতাম। আমরা হাইকোর্টে এখন আমরা রিড করব, আগেও আমরা রিড করতাম, এবং অবশ্যই আমরা সকল শ্রেণী পেশার নারীরা রাস্তায় নেমে আসতাম। এবং জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না এবং আসতে দিবে না। যেখানে এই দেশে হচ্ছে যে নারীর সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন, সেখানে এই দেশের নারীরা যারা নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে না। একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কি শুধু জামাতে নিবন্ধন বাতিলের জন্য আপনাদের এই খবর, নাকি আপনাদের নারীদের, বাংলাদেশের সকল নারীদের নিরাপত্তার জন্য আপনাদের আন্দোলন? আচ্ছা, আমাদের বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সকল নারীদেরকে যে সাইবার বুলিংটা করা হয়, আমি আগেও বলেছি আমরা এটার একটা ওয়ান স্টপ সলিউশন চাই। সেটা যেই করুক, আমি আগেও এটা বলেছি যে সেটা যেই করুক, সেটা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ করুক বা যেই করুক, সেটার আমরা একটা কঠিন আইন চাই এবং আইনের প্রয়োগ চাই এবং এটার একটা ওয়ান স্টপ সলিউশন চাই। না হয় আপনাদের সংগঠন কিভাবে শুধু জামাতের উপরে আপনি এই যে বুলিংয়ের বিষয়টা চাপিয়ে দিচ্ছেন, অন্য কোনো দল কিংবা পক্ষ ব্যক্তি না, আমি তো এই মাত্র বললাম সেটা যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, যে কোনো ব্যক্তি মানুষ হতে পারে, আলাদা মানুষ হতে পারে। মানে সোশ্যাল মিডিয়াতে যে সাইবার বুলিংটা করা হয় সেটা যে কোনো যেই হোক না, আইন যখন হবে আর আইনের প্রয়োগ যখন হবে সেটা সবার জন্য হবে, আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য সমান। সেটা নারী হোক আর পুরুষ হোক। একজন পুরুষকে বুলিং এর শিকার হয় না, একজন পুরুষও তো বুলিং এর শিকার হয়। আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে সেই পুরুষরা কি বুলিং এর শিকার হচ্ছে না? তারা কোথায় যাবে? তারা কি আইনের দ্বারস্থ হবে না? তো আইনটা সবার জন্য সমান হোক। জি, থ্যাংক ইউ। প্রত্যেকের কাছে কপি চলে যাবে ভাইয়া, প্রত্যেকের কাছে কপি